বাড়ি যাও, উদ্দেশ্য তো বলা হয়নি তোমাকে। ওর ব্যাপার, আমার বলা দরকার বলে দিই। আমাদের এত বড় ছেলেকে লাথি মেরে তো তাড়ানো যাবে না। আমি বললাম, ও যদি না যায় আমাকে ঠেলবো ওকে। এখন কি দরকার, রাস্তায় আদলে ছুড়ে মারবে, তখন তখন কে টাকাবে? সে জীবনের চোখে আমি নেবো না, ও সব নেই। হ্যাঁ, আর তুই ভৌত বিজ্ঞানের দিন জীবন বিজ্ঞান পড়ে আসো। তোমার কথা কোনটা? আমি তো উদ্বোস করতে বলিনি ওকে, ও করছে কেন? কি হয়েছে? হ্যাঁ, এটা ঠিক আছে, পরিষ্কার হয়েছে, সুন্দর। ঘিঞ্জি নোংরা করবা আবার বলবে নাম্বার দাও। আচ্ছা, সুকান্ত আজকে আবার কি হলো? তুমি শুধু তোমারটা ভাবো, অত ভেবে লাভ নেই কে কি করছে। আচ্ছা বাবা, বলো গোলকের সূত্রগুলো কি খাতায় লিখে আনছো? লেখনি? লিখেছো তো? দেখে আসছে করেছো? তাহলে শ্রেয়ার মুখস্থ আছে তো? বাহ, এক্সিলেন্ট। তা তুমি বলবে, এরা হাঁ করে শুনবে। যখন মুখস্থ করতে পারোনি, আমি জানি না কিছু, আমার বলার দরকার বলবো, তোমরা মজ মস্তি করবা করো, আমার কিছু যায় আসে না। যখন পরীক্ষার আগে কিছু পারবা না আমাকে বলবো, আমি সাহায্য করব। তখন বুঝতে পারবো যে প্রেশারটা কোন জায়গায় থাকে। হ্যাঁ, যখন হালকা হালকা করে অল্প অল্প করে পড়তে বলছি, ভালো লাগছে না, তখন যখন একবারে এক গাদা চাপ আসবে, আমাকে আমি সাহায্য করবো, আমি তোমাদের জন্য আছি, আমি বললাম তো। তখন বুঝতে পারবো যে কতটা প্রেশার লাগছে। এটাই তো বাকি ছিল। 183 না, একদিন না, তুমি রোজই এরকম বাহানা দাও, ঠিক আছে স্বরূপ? তোমার এরকম মনে হয়? খাতাপত্র তো আমার কাছে থাকে, আমি চেক গুলো করি। এত বাহানা দেওয়া ঠিক না। দুদিন বাদে মাধ্যমিক দেবা তোমরা, সবকিছুকে ছেলে খেলা মনে করলে হয় না, ঠিক আছে? মাধ্যমিকের রেজাল্টের উপরে পরবর্তী ভবিষ্যতে কি করবে সেগুলো নির্ভর করছে, অতটা সহজ না। আর যদি সবাই এরকম করতো তাহলে তো ভালোই হতো। পাকা চলছে, ওই গায়ে চর্বি বেড়ে গেছে, খাওয়া দাওয়া কমাও। ওই তো, এবার ভালো হচ্ছে, এইবার ঠিক কাজ হচ্ছে। পড়াশোনার নাম নেই, আমার ইনভার্টার লাগবে ওর হাওয়া খাওয়ার জন্য। কি হয়েছে? ইনভার্টার লাগালে এই ঘর বাদে সব ঘরে লাগিয়ে নেবো। আচ্ছা, গোলকের ক্ষেত্রে একটা গোলক নিয়ে আসি, ধরো। তোমরা একটু বিন্দু মাত্র পড়াশোনা করো। এটা কে? ও, ওর তো পেট খারাপ, আসো আসো। আচ্ছা শোনো, ওই যে ওর গরম লাগছিল তাই ফ্যান চলে গেছে, ওই হলো। আচ্ছা, বিষয়টা হচ্ছে যে গোল বলের মতো যে স্ট্রাকচার গুলো হয় এগুলোকে বলা হয় গোলক, ঠিক আছে? আর এই বোর্ডের মতো সমতল ক্ষেত্রে যে গোল্লাটা আমরা আঁকতে পারি সেটাকে বলে বৃত্ত। বৃত্তের একটা কেন্দ্র যেমন থাকে তেমনি আচ্ছা গোলকেরও একটা কেন্দ্র থাকে। গোলকটা যদি আমি একটা সাইড দিয়ে কেটে নিই, যে মাঝখানের যে অংশটা হবে সেটা কি হবে? গোলকের কেন্দ্রক।
বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে গোলকের যেমন কেন্দ্র আছে, যেমন বৃত্তের কেন্দ্রে, বৃত্তের কেন্দ্র থেকে পরিধির উপর যে কোনো একটা বিন্দুকে কি বলা হবে? ব্যাসার্ধ, যেটাকে আমরা আর বলে থাকি, যেটাকে আমরা আর বলে থাকি। তেমনই গোলকেরও সেম জিনিস হয়, কিন্তু গোলকের উপরের যে অংশটা, এটাকে পরিধি বলা হয় না, এটাকে কি বলা হয়? গোলকের উপরিতলের ক্ষেত্রফল, গোলের বা পার্শ্বতলের ক্ষেত্রফল। তাহলে গোলকের কেন্দ্র থেকে পরিধির উপরে যে কোনো বিন্দু হতে পারে, যে কোনো বিন্দুতে যে রেখাংশ আমরা টানতে পারবো সেটাকে আমরা কি বলবো? ব্যাসার্ধ। যেটাকে আমরা কি বলবো? ব্যাসার্ধ। ব্যাসার্ধকে আমরা আর দিয়ে ধরবো। তাহলে গোলকের সঙ্গে বৃত্তের এখানে একটু সম্পর্ক। এখন মনে করো গোটা গোলককে গোটা গোলককে যদি মাঝখান থেকে অর্ধেক করা যায়, তাহলে দুটো অর্ধগোলক পাওয়া যায়। যে এই দেখো, এই গোলকটার ভেতরে জিনিসপত্র আছে না, না ফাঁকা আছে, তাহলে এটাকে বলবো আমরা নিরেট গোলক। কি বলবো? নিরেট গোলক। আর যে গোলকের মাঝখানে অংশ ফাঁপা, তাই কি বলবো? না, এগুলোকে বলবো ফাঁপা। কি বলবো? ফাঁপা গোলক। কি বলবো? ফাঁপা গোলক। ফাঁপা গোলকের না, ফাঁপা গোলক কি বলে? আচ্ছা, তাই এখন ফাঁপা গোলকের সমস্যা হচ্ছে যে, বা ফাঁপা যদি অর্ধ গোলকের কথা বলি, দেখো এর উপরে একটা তল পাবো, নিচে একটা তল পাবো। ফাঁপা গোলকের উপরে একটা তল পাবো আর ভেতরে একটা তল পাবো। তাহলে এখন এই যে উপরের তল আর ভিতরের তল, এই দুটো তলের মাঝখানে মানে যে অংশটা দিয়ে কি বলবো এই গোলকটা তৈরি হয়েছে, তার একটা কি পাবো? বেধ পাবো। কি পাবো? একটা বেধ। তাহলে বাইরেরটাকে আমরা কি বলবো? বহির্ব্যাসার্ধ, ভেতরেরটাকে অন্তর্ব্যাসার্ধ। তাহলে বহির্ব্যাসার্ধ সাপেক্ষে যদি আয়তন বার করি, আর অন্তর্ব্যাসার্ধের সাপেক্ষে যদি আয়তন বার করি, যে মানে যেটা বেরোবে বহির্ব্যাসার্ধের সাপেক্ষে আয়তন থেকে অন্তর্ব্যাসার্ধের সাপেক্ষে আয়তন বাদ দিলে পাবো কি? এইখানে কত আয়তনের প্লাস্টিক আছে। বোঝা গেল? তো এই হচ্ছে, আবার বলবো অঙ্ক করার সময় তুমি একটু মনোযোগী হও, তাহলেই হবে। হ্যাঁ, হুম, পেজ নাম্বার বোর্ডে লেখা আছে, একটু দেখো তো। তা সজলের কি পেট খারাপ সারছেই না? একটা ভালো ইঞ্জিন লাগে না প্লাস্টিকের, প্লাস্টিকে ভালো তো লাগে না। দেখি হজম টজম হচ্ছে না নাকি সজল? ও বেশি খেয়েছো কেন? বেশি ওই জন্য বেশি বেশি দিনে দুবার আছে, তিনবার খেয়ে নিছো নাকি? হ্যাঁ, ওষুধ কি বলতো বিষের মতো। দিয়ে হ্যাঁ হ্যাঁ, একটা কাজ করো, এমসে চলে যাও। তো 150 টাকাতে কি হয়েছে? 150 টাকা তো তুমি কোথায় উড়িয়ে দাও, তা ঠিক আছে, 150 টাকা কোনো ব্যাপার হলো? আচ্ছা, একের কোশ্চেনটা দেখো। গোলকের সূত্রগুলো দেখো বইতে আমি দাগিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, একটুখানি এই সবার কাছে দাগানো আছে না, আগের দিন পড়তেছিল তো সবাই। শুধু তুমি বই আনোনি, তোমার বই কই? ওকে একটু দাগিয়ে দাও তাহলে, ওকে একটু দাগিয়ে দাও তাহলে। ওখানে কি পড়া আছে? ভৌত বিজ্ঞানে কোনটা চলছে? হ্যাঁ, ও আচ্ছা, গ্যাস চলছে। ঠিক আছে, ওকে দাগিয়ে দাও। ওই পরে মুখস্থ করেছো তো? হ্যাঁ, তাহলেই হবে, এক জায়গা করলেই হবে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, ও তো দু জায়গা। ও হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, ওকে তাড়াতাড়ি দাগিয়ে দাও। একের প্রশ্নটা, একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10.5 সেন্টিমিটার হলে তার সমগ্রতলের ক্ষেত্রফল হিসাব করে লিখি।
তাহলে একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10.5 সেমি হলে তার সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে আমরা কি লিখবো? গোলকটির ব্যাসার্ধ সমান সমান 10.5 সেন্টিমিটার। আচ্ছা, অতএব সমগ্র তলের ক্ষেত্রফল আচ্ছা, সমগ্র তলের ক্ষেত্রফল মানে কি বলতো? এই পার্শ্বতলের বাইরের দিকের ক্ষেত্রফল, বাইরের অংশটার ক্ষেত্রফল। সূত্র কি বলতো? 4 পাই আর স্কোয়ার, 4 পাই আর স্কোয়ার বর্গ একক। তাহলে এখানে 4 পায়ের মান কত? পায়ের মান কত? 22/7 ইন্টু আর স্কোয়ার, আর মানে কত? 10.5। পায়ের মান 22/7, তাহলে 10.5 ইন্টু 10.5। এখন যদি দশমিক তুলি তাহলে বাই চিহ্ন নিয়ে নিচে 10 নিতে হবে, তাই তো? আচ্ছা, তাহলে 2 দিয়ে 4 কাটলে 2, 2 দিয়ে 10 কাটলে 5, এই 2 দিয়ে এই 10 কাটলে আবার 5, 5 দিয়ে দেখো 5 দুগুণে 10, 2 একে 2, 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10, 2 একে 2, 7 দিয়ে 21 কাটলে হবে 3। হ্যাঁ বলো। ওখানে ধরার প্রয়োজন নেই। না না, কোনো অসুবিধা। আচ্ছা, তাহলে এখানে পেলাম দেখো 22 গুণ 3 গুণ 21, 22 গুণ 3 গুণ 21। তাহলে 3 দিয়ে 22 কে গুণ করে 66, তাকে 21 দিয়ে আমরা গুণ করে নেবো। 66 কে 21 দিয়ে গুণ করলে 66, শূন্য করলাম, 6 দুগুণে 12, 2 হাতে থাকলো 1, 6 দুগুণে 12 একে 13, 6 8 1 3, 1 3 8 6 বর্গ সেমি। কাটাকুটি নিজের মতো করে করো, নিচে তো নেই কিছু। 5 দুগুণে 10, হ্যাঁ। না, আসলে আমি 4-এর যে 2 আছে, 2 দিয়ে 10 কেটে 5 করেছি, ওই 5 দিয়ে 105 কে কেটেছি, দিয়ে 21 হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এবার উত্তর লিখে নাও। এখানকার অঙ্ক বেশি বড় না। এবার তোমরা তো সূত্র মুখস্থ করবা না, তোমরা তো বাসন্তী পুজোয় নাচবা, ওই নাচ দেখতে হাতির মতো নাচছিল সব দেখে বেড়াবা। বাবা নাচ দেখাতে নিয়ে যাচ্ছে? ঠিক আছে, বাবা আবার নাচ দেখাতে নিয়ে যাচ্ছে ছেলেপিলেকে। ওটা মনোযোগ দিয়ে তো কাজ করতে হবে, দেখতে গেছে তো মনোযোগ দিয়ে দেখবে না? হ্যাঁ, অবশ্যই মনোযোগ দিয়ে দেখবো, ঠিক করেছো। যা করবা মনোযোগ দিয়ে করবা। আচ্ছা, খুব ভালো হয়েছে। তাহলে মুছে দিলাম। হ্যাঁ, তোমাদের টোকা হয়ে গেছে, তোমরা নাচ গল্প করছো যখন। হ্যাঁ হ্যাঁ, টোকা হয়ে গেছে। সূত্র মুখস্থ করতে হবে না? না করতে হবে, করবো না তো? না না, করবো না। তুমি পড়েছো সূত্র? তাই চারটে মুখস্থ হয়েছে। হ্যাঁ, মন থেকে অন্য কিছু ডিলিট, দেখো মনের ফোল্ডার আছে 100 জিবির, তোমার 80 জিবি হচ্ছে ভুলভাল ভরা আছে, কি করে হবে? 80 জিবি ত্যাগ, ওগুলো সব বন্ধ করতে হবে, তো ওখানে এগুলো ভরতে হবে, এত সহজ না। ঠিক আছে, তুমি চেষ্টা করলেই পারবা। যাক, খুব ভালো, মুছে ফেললাম, আর হতে হবে না। না না, তুমি কথা বললে কোথায়? তুমি কথা বলতে পারো নাকি? আচ্ছা, 2 এর কোশ্চেনে দেখো কি বলেছে,
দুইয়ের প্রশ্নে বলেছে যে একটি চামড়ার বল তৈরি করতে প্রতি বর্গ সেমি 17.50 টাকা হিসাবে 431.20 টাকা লেগেছে। বলটির ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি। আচ্ছা, একটা জিনিস খেয়াল করে দেখবা, এ দেখো এটা বল, এই বলের উপরে নির্দিষ্ট ক্ষেত্রফল আছে, হয়েছে? তাহলে এখন বলেছি কি এই বলের উপরে যতটা ক্ষেত্রফল তার প্রত্যেক এরকম ছোট ছোট একক ক্ষেত্রফলে ওই কি করতে চামড়া দিয়ে বলটার উপরের তলটা তৈরি করতে লেগেছে 17.50 টাকা। দিয়ে পুরোটা চামড়া দিয়ে তৈরি করতে লেগেছে 431.20 টাকা। তাহলে এখন বলছে কি বলটির ব্যাসের দৈর্ঘ্য কত। দেখো তো, যদি আমরা গোটাটার যে যে টাকাটা লেগেছে গোটাটা সেটাকে একটাতে মানে একক বর্গ সেমি ওই চামড়া লাগাতে কত টাকা লেগেছে সেটা যদি ভাগ করে দিই তাহলে কি পাবো, উপরের তলের ক্ষেত্রফল পাবো। ঠিক আছে, তাহলে আমরা লিখবো যে প্রতি বর্গ সেমি চামড়া দিয়ে বল তৈরি করতে 17.50 টাকা হিসাবে পুরো বল তৈরি করতে 431.50 টাকা লাগলে অতএব আচ্ছা বলটির উপরিতলের ক্ষেত্রফল হবে কি হবে, উপরিতলের ক্ষেত্রফল মোট টাকা বাই প্রত্যেক বর্গ সেমিতে যত টাকা লেগেছে, মোট টাকা বাই প্রত্যেক বর্গ সেমিতে যত টাকা লেগেছে। তাহলে 431.50 বাই 17.50। এখানে যেহেতু আমরা উপরিতলের ক্ষেত্রফল বার করছি তাহলে এককটা হবে কি বর্গ সেন্টিমিটার, বর্গ সেন্টিমিটার হলো। তাহলে এখন দেখো যদি দশমিক তুলে দিই তাহলে নিচে দশমিক তোলার জন্য উপরে 100 গুণ হবে, আর উপরে দশমিক তোলার জন্য নিচে 100 গুণ হবে। 100 100 কেটে যাবে, একটা শূন্য কেটে যাবে। অঙ্কটা মনে হচ্ছে ভুল হলো। হ্যাঁ, অঙ্কটা ঠিকই ভুল হয়েছে। এখানে 2 আছে, এখানেও তাহলে 2 হবে। হ্যাঁ, উপরেও 2 হবে, এখানটাতেও 2 হবে। না না, এখানে 5 হবে। ও, এখানে 5 হবে, এখানে 2 হবে। ঠিক আছে, 4 3 1.20 4 3 1 2। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা দেখো তো একটু কাটাকুটি যায় কিনা। আচ্ছা, প্রথমত এটাকে 2 দিয়ে যাচ্ছে, এটাকে 2 দিয়ে যাচ্ছে না, এটাকে 5 দিয়ে যাচ্ছে, এটাকে 5 দিয়ে যাচ্ছে না, মাঝখানে থাকলো 3, 7 আর 8 আর 5 13, 3 দিয়ে যাবে না, 4 দিয়ে 5 দিয়ে 6 দিয়ে 7 দিয়ে করলে 7 দুগুণে 14, 3 পড়ে থাকলো 5 35, 5 7 35, তাহলে এটাকে 35 7 দিয়ে যায়, এটাকে 6 7 42, 1 পড়ে থাকলো 11, 7 থেকে 7 4 পড়ে থাকলো 42, হ্যাঁ 7 দিয়ে যাবে। 7 দিয়ে করলে 7 দুগুণে 14, 5 7 35, 7 দিয়ে করলে 6 7 42, 11, 7 থেকে 7 4 42, 6 7 42, তাহলে 616 বাই 25 বর্গ সেমি। না হয়নি, এখন এটা এইটুকুনি বেরোলো। এবার কোশ্চেনে দেখো বলেছে যে কেটে দিয়েছি, কোশ্চেনে বলেছে যে বলটির ব্যাসের দৈর্ঘ্য কত। আচ্ছা, আমাদের ব্যাসের দৈর্ঘ্য দিতে কোনো সূত্র নেই, তাই আমাকে ধরে নিতে হবে কি ব্যাসার্ধ। কি ধরতে হবে, ব্যাসার্ধ বলে বলো। 616টা কাটাকুটি করে এলো, 7 দিয়ে কাটাকুটি করে 616 এলো। আচ্ছা, তাহলে এখন আমরা কি লিখবো, ধরি বলটির ব্যাসার্ধ সমান আর সেমি। অতএব আমরা এটা কি বার করলাম বলো তো, এটা কি বার করলাম, উপরিতলের ক্ষেত্রফল। তাহলে কি লিখবো, অতএব বলটির উপরিতলের ক্ষেত্রফল, বলটির উপরিতলের ক্ষেত্রফল। কি হয়েছে, কেন পা মেলবা কেন, বাড়িতে 2 ঘন্টা বাবু হয়ে বসার অভ্যাস নেই? নেই, অভ্যাস করবা, বাবু হয়ে বসবা, অভ্যাস করবো। হ্যাঁ হ্যাঁ ঠিকই আছে, না অভ্যাস করবো বাড়িতে। আচ্ছা, বলের উপরিতলের ক্ষেত্রফলের সূত্র 4 পাই আর স্কয়ার। কিছু বলছিলে? ঠিকই বলেছো। কি বললো?
হ্যাঁ পাই আর স্কোয়ার, হ্যাঁ 4 পাই আর স্কোয়ার বর্গ সেমি। বোর্ডের পেছনে কি লিখি? আচ্ছা তাহলে একটা জিনিস দেখো তো, আমাদের বইয়ে দেওয়া তথ্য অনুসারে পেলাম 616/25 500 তলের ক্ষেত্রফল, আর আমরা সূত্র অ্যাপ্লাই করে পেলাম 500 তলের ক্ষেত্রফল হচ্ছে 4 পাই আর স্কোয়ার। তাহলে আমরা এই দুটোকে কি বলবো? সমান। অতএব প্রশ্নানুসারে, অতএব প্রশ্নানুসারে প্রশ্নানুসারে কি হবে? 4 পাই আর স্কোয়ার সমান সমান 616/25। তাহলে বা 4 পায়ের মান কত? 22/7। আর এর মান আমরা বার করব, তাহলে 16/25। হ্যাঁ ধন্যবাদ। আচ্ছা তাহলে 4 আর 22 এদিকে নিয়ে চলে আসবো, তাহলে আর স্কোয়ার সমান সমান 616/25 ইন্টু, দেখো 4 আর 22 উপরে গুণ আকারে ছিল, 7 নিচে ছিল, যখন এটা এই দিকে চলে আসবে উল্টে যাবে, নিচের 7 উপরে চলে যাবে, উপরের 4 গুণ 22 নিচে চলে আসবে। দেখো 4 দিয়ে 616 কাটা যাবে, তোমরা 2 দিয়ে কাটতে পারো, 2 দুগুণে 4, 2 দিয়ে কাটলে 3 দুগুণে 6। আচ্ছা 0 3 দুগুণে 6। আচ্ছা জিনিসটা কেমন হলো? ও 16 তো, 8 দুগুণে 16, ঠিক আছে। আচ্ছা 2 দিয়ে কাটলে 2 একে 2, 3 আছে, তাহলে আচ্ছা এই জায়গাটা আমি একটু নিচু করে লিখি, তাহলে কাটাকুটিটা ভালো বোঝা যাবে। দাঁড়া, আচ্ছা বা বলে বলো বলে বলো। না না কাটাকাটির জন্য একটু নিচু লিখলাম, কারণ উঁচুতে মিশে যাবে। হ্যাঁ 2 দিয়ে কাটলে 2 দুগুণে 4, 2 দিয়ে কাটলে 3 0 8, 2 একে 2, 2 দিয়ে কাটলে 2 একে 2, 5 দুগুণে 10, 4 দুগুণে 8। আচ্ছা নিচে 22 আছে, উপরে 154 আছে। আচ্ছা 2 দিয়ে তো কাটা যাবে, 2 দিয়ে কাটলে 11, 2 দিয়ে কাটলে 7 দুগুণে 14, 7 দুগুণে 14, বলো 77। দেখো 11 দিয়ে 77 কাটলে 7, মাইনাস আবার কোথা থেকে আসবে? না না মাইনাস টাইনাস কিছু নেই, কিছু নেই, ওটা কিছু না, যে জায়গায় হোক মাইনাস নেই। আচ্ছা তাহলে দাঁড়ালো কত? উপরে 7 7 49, নিচে 25, আর এদিকে আর স্কোয়ার তুলে দেবো। তাহলে যদি এখানে আর স্কোয়ার তুলে দিই, তাহলে আমাদের ডান দিকে কি আসবে? রুট। তাহলে উপরে হবে 7 গুণ 7 আর নিচে 25, তাহলে 7 গুণ 7 মানে কত? না না 7 স্কোয়ার বলবো, আর 25 মানে 5 স্কোয়ার বলবো। আচ্ছা আমি সাইডে লিখছি, এখানে জায়গা নেই। তাহলে বা আর সমান সমান, দেখো 7 স্কোয়ারের রুট উঠবে, 5 স্কোয়ারের রুট উঠবে, তাহলে হবে কত? 7/5। কিন্তু কোশ্চেনে আর এর মান আমাকে বার করতে বলেনি, কোশ্চেনে বার করতে বলেছি। তোমার হয়ে গেছে অঙ্কটা শ্রেয়া? এক্সিলেন্ট। আচ্ছা কোশ্চেন আমাকে বার করতে বলেছে হচ্ছে ব্যাসের, এই ব্যাস আমরা আর ধরেছিলাম ব্যাসার্ধকে, তাহলে এখন আমরা ব্যাস বার করব। ব্যাসকে 2 আর ধরে অঙ্ক করা যায়, কিন্তু 2 আর ধরে তো সূত্র নেই, ওই জন্য সমস্যা। আচ্ছা দেখি লিখবো, অতএব ব্যাসার্ধ সমান সমান 7/5 সেন্টিমিটার। অতএব ব্যাস, ব্যাস হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ, তাহলে 7/5 ইন্টু 2 সেন্টিমিটার, 7 দুগুণে 14/5 সেন্টিমিটার, তাহলে 14কে 5 দিয়ে ভাগ যদি করা যায়, 5 দুগুণে 10, পরে থাকলো 4, দশমিক দিয়ে 0, 5 8 40, 2.8 কি বেরিয়েছে? খাতা দেখি, সেমি সেন্টিমিটার। হ্যাঁ সেটা ঠিকই আছে, উত্তরটা আলাদা করে লিখেছো তো? হুম শ্রেয়াদের খাতা বোধহয় দেখায়নি না? কত হলো ইংরেজিতে? ভালোই হয়েছে, খুব ভালো হয়নি। হ্যাঁ হ্যাঁ খুব ভালো হয়। হ্যাঁ মনে ওখানে আছে স্কোয়ারেল এন্ড দ্য মাউন্টেন আর নট, আমি ডিফারেন্ট করেছি সেম আর নট
মডটা কেউ দেয়নি, অনেকে থাকে। শুধু 2 নাম্বার গুলো আর 5 রাইটিং এর 7 দিয়েছে। আর আমার একটা স্কুপ আছে, ওটাকে আমি স্কুপ ধরেছি। স্কুপ করা, হ্যাঁ। আইসক্রিম তোলা স্কুপ করা ভেবেছি, ওটা অপরচুনিটি হবে। আর আমার একটা গ্রামার ভুল হয়েছে। আর কি একটা যেন অনেক কিছু ভুল হয়ে গেছে। ঠিক আছে এবার ভুলে ভুলে দেখতে দেখি সাদা দেখতে দিয়েছে আচ্ছা করে দিয়ে আমাদের কালকে দেখো কি কথা তাহলে কত হলো? হ্যাঁ ভালো কথা, এটা ভৌত বিজ্ঞান জীবন বিজ্ঞান ইতিহাস ভালো ভালো কথা রাখবে এদের এরা যাবে না তো, জানেই তো আমরা পাবো না। আসল কথা হচ্ছে কি মাধ্যমিক রেজাল্ট লাগাতে পারবে তখন হয় মজা। কি বললে? এরা ফাইনাল একবারে যখন টেস্টে কিছু পাবে না গার্জেন কল হবে তখন এদের শান্তি হবে, তার আগে হবে না। তা এরা চিরকাল বানাবে, এই গরম ঠান্ডা এসি লাগাও ফ্যান লাগাও। তুই বাহানা দাও না, কি দিলে তাহলে আজকে খাতায় কি লিখে দিয়েছে? আমি তো ভুল করে এসছো বল, ওটাই বাহানা। হ্যাঁ ওটাই বাহানা। শরীর সুস্থ আছে তাও করছো না। তাহলে মুছে ফেললাম। লাস্ট জুলাই তো মার্জিন টানতে কে বলেছে তোমাকে? বাইরে থেকে মার্জিন টেনে আনতে পারো না? তুমি ঘুমিয়ে ঘুমিয়ে মার্জিন টানো, অত সময় নেই আমার। হ্যাঁ আমার আমার কি মনে হচ্ছে বলতো, আমি হুটোপাটা করে সিলেবাসটা শেষ করে দিই, তোমাদের জন্য আস্তে আস্তে সিলেবাস এগিয়ে নিয়ে গিয়ে খুব একটা লাভ হচ্ছে না আমার। তো তো পড়ে আসবাই না, কি করবো? আচ্ছা এবার এবার একটা সূত্র বলো তো, গোলকের আয়তনের সূত্র বলো তো। মুখস্থ করা ও আবার পড়ে আসছে। আচ্ছা তিনের প্রশ্নটা, তিনের প্রশ্ন বলেছে যে কোশ্চেন পড়ো, স্কুলের শর্ট পাট খেলার জন্য যে বলটি ব্যবহার করা হয় তার ব্যাসের দৈর্ঘ্য 7 সেমি, বলটিতে কত ঘন সেমি লোহা আছে? তাহলে ব্যাস থেকে আগে ব্যাসার্ধ বার করবা, তারপরে ঘন মানে ঘন সেমি মানে আয়তন বার করতে বলেছে, যে আয়তনের সূত্র অ্যাপ্লাই করবা হয়ে যাবে। চারেরটা বাড়িতে করবে এটা। চারেরটা যেগুলো অঙ্ক, যে অঙ্কগুলোতে কন্ডিশন আছে সেগুলো আমি করে দিচ্ছি, একদম সিম্পল অঙ্কগুলো তোমরা করে আনো। হ্যাঁ তিনের কোশ্চেনে বলেছে একটা বল আছে, এই যে বল, এই বলের ব্যাস বলে দিয়েছে, তাহলে ব্যাস দিয়ে তো আমাদের কোনো অঙ্ক নেই, ব্যাসার্ধটা তোমাকে বার করে নিতে হবে 2 দিয়ে ভাগ করে, হয়ে গেল। ব্যাসকে 2 দিয়ে ভাগ করলে ব্যাসার্ধ বেরিয়েছে, আর বেরোয় ব্যাসার্ধ বার করে এবার আয়তনের সূত্র ফেলে দেবো 4/3 পাই আর কিউব, তাহলে দেখো উত্তর বেরিয়ে যাবে। আচ্ছা চারেরটা দেখো, 28 সেমি দৈর্ঘ্যের কোশ্চেন পড়ো অঙ্কিত। 28 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট গোলক জলে সম্পূর্ণভাবে নিমজ্জিত হলে যে পরিমাণ জল অপসারিত করবে তা নির্ণয় করবে। ব্যাপারটা যে কোনো বস্তু যদি জলে ডুবিয়ে দিই তাহলে যতটা জল উঠে আছে সেটা কার আয়তন? আরে না, সেটা হচ্ছে এই বস্তুটার আয়তন। তার মানে এখানে কোশ্চেনে দেখো বলেছে না ওই 28 সেমি ব্যাস বিশিষ্ট, তার মানে 28 সেমি ব্যাস বিশিষ্ট এই বস্তুটার আয়তন বার করতে বলেছে। তাহলে 28 সেমি ব্যাস বলেছে, তাহলে ব্যাস থেকে তোমাকে বার করতে হবে আগে ব্যাসার্ধ, 28 কে 2 দিয়ে ভাগ করে 14 করে নেবো, হয়ে গেল। পাঁচেরটা কি না, এই সহজ অঙ্ক তো, ইজি অঙ্ক বাড়িতে করবো। পাঁচেরটা, তিনেরটা বুঝতে পেরেছো? তিনেরটা ওটাও সেম, ব্যাস আছে, ব্যাস আছে 2 দিয়ে ভাগ করে ব্যাসার্ধ বার করবা, তো সূত্রে ফেলে দেবে আয়তনের, হয়ে যাবে। পাঁচেরটা, কোনো গোলকাকার গ্যাস বেলুন ফোলাবার সময় যদি কেউ গল্প করে তারা বুঝতে পারবে না। কোনো গোলাকার গ্যাস বেলুন ফোলাবার সময়ে তার ব্যাসার্ধের দৈর্ঘ্য 7 সেমি ও আচ্ছা থেকে 21 সেমি হলে বেলুনটির পূর্বের ও পরের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করে। আমি করে দিচ্ছি এটা। হ্যাঁ বলো। ব্যাপারটা হচ্ছে কি, গ্যাস বেলুন এখানে শোনো, এখানে গ্যাস বেলুনটাকে পুরো বৃত্তাকারই ধরা হয়েছে, মানে গোলকের মতো একদম, এখন পিওর গোলকের মতো। বেলুন তো সাধারণত ডিমের মতো হয় অনেকটা, এখানে বেলুনগুলো গোলকের মতো। তা বলে যে কোনো গোলাকার গ্যাস বেলুন ফোলাবার সময় তার ব্যাসার্ধের দৈর্ঘ্য প্রথমে 7 সেমি ছিল, পরে 21 সেমি হলো,
তাহলে বেলুনটির পূর্বের ও পরের সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাতটা নির্ণয় করে। না না না, এটা আমি অনুপাত বার করতে বলছি, আমি করে দিচ্ছি। তাহলে সবার প্রথমে আমরা লিখবো যে প্রথমে বেলুনটির ব্যাসার্ধের দৈর্ঘ্য, পাঁচেরটা। প্রথমে বেলুনটির ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান সমান 7 সেমি। আচ্ছা, কোশ্চেনে কি বলেছে? উপরিতলের ক্ষেত্রফলের অনুপাত বার করতে বলেছে না, সমগ্রতলের ক্ষেত্রফল। তাহলে এখানে সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র কি হবে? 4 পাই আর স্কয়ার। অতএব বেলুনটির সমগ্রতলের ক্ষেত্রফল, ও ঘরে এই ছোট করে দেওয়া আছে, তুমি দিয়ে নাও। তাহলে বেলুনটির সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র কি? 4 পাই আর স্কয়ার বর্গ একক। তাহলে 4 ইন্টু পাই মানে 22/7, আর আর মানে 7, তার হোল স্কোয়ার বর্গ সেমি। কোশ্চেনটা একবার পড়ে নেবো। কোশ্চেনে আর মানে ব্যাসার্ধ পরিষ্কার বলে দিয়েছে, তো ব্যাসার্ধের দৈর্ঘ্য 7 সেমি। তাহলে ঠিক আছে, ওকে, ব্যাসার্ধ আছে। তাহলে 4 ইন্টু 22/7 ইন্টু 7 ইন্টু 7, 7 স্কোয়ার মানে 7 ইন্টু 7, 7 দিয়ে 7 কেটে দাও। তাহলে পড়ে থাকলো কত? 4 দিয়ে 22 আর 77। 4 দিয়ে 22 গুণ করলে কত হবে? 4 দিয়ে 22 গুণ করলে হবে 88। সেটাকে আবার 7 দিয়ে গুণ করলে কত হবে? 7 8 56, 6 হাতে থাকলো 5, 56 আর 6 61, 616 বর্গ সেমি। 616। যখন ক্ষেত্রফল হয়, ক্ষেত্রফলের এককের আগে বর্গ বসে, আয়তনের ক্ষেত্রফলের আগে, আয়তনের আগে ঘন বসে। আচ্ছা, আমি শুনতে পারিনি, বলো। এখানে তো এটা সূত্র লিখেছি, সূত্রের ক্ষেত্রে কোনো একক থাকে না, মানে নির্দিষ্ট একক থাকে না, ওই জন্য এককই লিখলাম। পরবর্তীতে যখন অ্যাপ্লাই করলাম 7 সেন্টিমিটার ছিল, তাই এটা বর্গ সেন্টিমিটার হয়ে গেল। আচ্ছা, এবার কি লিখবো? এবং পরবর্তীতে সেটা এগুলো হয়ে গেছে, তাই না? স্কুলে হয়ে গেছে, স্কুলে তো 2 বার করেছে বললে। আচ্ছা, পরবর্তী ব্যাসার্ধ 21 সেমি। স্কুল যে অপরাধ না, স্কুল যেতে হয়, আর তোমরা বোকা। আচ্ছা থাক, বাদ দাও। তোমরা কেন যে সরকারি স্কুলে ভর্তি হলে আমি ভাবছি, প্রাইভেট স্কুলে ভর্তি হতো। পরবর্তী ব্যাসার্ধ এত সেমি। অতএব পরবর্তীতে বেলুনটির সমগ্র তলের ক্ষেত্রফল, না হাসো, আমার কিছু বলার নেই, আমি শুধু দেখতে পারি একটুখানি। যাই হোক, তাহলে আসলে না, তোদের গল্প বলবো কোনো ছুটির আগে, আমার খুব চেনাশোনা একটা লোকের গল্প। 4 পাই আর স্কোয়ার বর্গ সেন্টিমিটার। 4 ইন্টু 22/7 ইন্টু, এখানে আর এর মান কত বলো তো? এটা R1 লিখে নিও। হ্যাঁ, আগেরটা আর লিখেছি, এটা R1 লিখে নিও। ওই যে আর সূত্রে আর লিখেছি, ওই জন্য এটা R1 লিখো। হ্যাঁ, ওর পড়া আছে। 4 ইন্টু 22/7 ইন্টু 21 ইন্টু 21, 3। শুধু পড়া আর পড়া। আচ্ছা, 4 দিয়ে 22 গুণ করলে হচ্ছে 88, 21 দিয়ে 3 গুণ 3 3 63। দেখো, আমি যদি হেড স্যার হতাম না, আমি একটা কাজ করতাম পরিষ্কার, আমি 500 টাকা খরচ করতাম একদিন, 500 টাকা খরচ করতাম, পুরো সারা দিগনগর মানে যত চত্বর থেকে স্টুডেন্ট আছে পরিষ্কার বলে দিতাম, এই সপ্তাহের মধ্যে যারা 4 দিন উপস্থিত থাকবে না তাদের পরের দিন রাস্টিকেট করে দেওয়া হবে। একদম ইজি। ছেলেপিলে স্কুল যাবে না মানে একদিন প্রচার করে বলবো, একদিন করুক স্কুল থেকে। ছেলে যে স্কুলে না যাবে বলে বাবা মা লাথি মেরে স্কুলে পাঠাবে, তো যেখান দিয়ে যা, স্কুলে যাবে না কে বললো? সবাই যাবে, সজল চলে যাবে স্কুলে।
টেস্টের আচ্ছা আমি আচ্ছা আচ্ছা আগের বছর কিন্তু অনেকজনের ওই টেস্টের পরে না অ্যাডমিট দেয় না, মানে অ্যাডমিট আটকে দিছিল, পরে অবশ্য দিয়ে দিয়েছিল বাবা মা খেলে। আর একটা করে মারবে না, 160 জন আছে বলো কি? ওরে বাপ, তাই বলো কি? এত ছেলে পেলে আছে? আচ্ছা এত বড় সেমি, আচ্ছা তাহলে অতএব কোশ্চেনে বলেছে যে অনুপাত বার করতে, না তা কি লিখবো? অতএব বেলুনটির পূর্ব ও এই স্কুলের হেড স্যার, আগামী যে হেড স্যার হবে তার বাড়ির দিকনগরে, হ্যাঁ তখন তোমরা টেটটা পাবা, আমি না, আমি কি করে পাবো, অনেক বয়স হইলো। বেলুনটির পূর্ব ও পরে, না না ওরা 11 12 যাবে, তো অন্য স্কুল তো নেবে না, ওই দিকনগরে ভর্তি হতে হবে। পরে না না কি লাগে? আচ্ছা ক্ষেত্রফল এর অনুপাত, তাই তো ডায়লগ দেখেছো এই সিনেমা? এই আচ্ছা সজল বলো, বেলুনটির পূর্বের সমগ্রতলের ক্ষেত্রফল কত ছিল? 616। আর হচ্ছে পরের সমগ্রতলের ক্ষেত্রফল কত ছিল? হ্যাঁ 5544 হয়ে গেছে। তাহলে এইটা তো ইস্টু দিয়ে আমরা সাধারণত কাটাকুটি করতে পারি যদিও, তবে আমরা এটাকে আগে ওই ভগ্নাংশে নিয়ে নেবো উপরে নিচে, তাহলে কাটাকুটি করতে সুবিধা হবে, এভাবেও হবে। এরকম বলেছো? ওরে বাবা রে, তোমার বাবাকে ফোন করতে বলো, আমি বলে দেবো যে ও কোনো ব্যাপার না, আমি ওকে বলতে যাইনি, আমাকে স্কুলে বলতে বললো তাই। হ্যাঁ আপনি আমার বলবেন তো ভালো করে, আপনি তো সরকার তোদের আমি ক্লাস করাবো না, এখন রাস্তা দেখাতে কথা বলবো, এরকম করে দেবো নাকি এমনি করছো? না ভগ্নাংশ করে করে নিচ্ছি, দিগ্নগরটা একটা লোক হবে, তখন তোমরা তো থাকবা না, ওইসব বলা হবে না, এটাই ভেতরে ভেতরের খবর, তা তো হবে না। হ্যাঁ করবো তো, পরের স্টেপ এটা। পরীক্ষায় বসতে দেবো না, খাতা নিয়ে যাবো পরীক্ষা হলে, ছবি তুলেছে সবার দিকে দেখে, আমাদের ডাকেই নি, আমাদের ঘরেও আসে। তাহলে পেলাম কত? 1/9, তাহলে 1/9 মানে 1:9। এরপরে হস্যু দিয়ে উত্তরটা লিখে নেবা, ওই জন্য আমি অনেকটা নিচে করেছি, দেখো না উপর থেকে, তাই মিলেছে। হ্যাঁ হয়েই তো গেছে। কটার মধ্যে? তুমি এসছো 6:30, আবার খাওয়া দাওয়া করবা, তারপরে পড়া করে আসুনি? ছি ছি, এই চ্যাপ্টারটা তোমাদের এখনো হয়নি না? ভৌত বিজ্ঞান এই চ্যাপ্টারটা হয়ে গেছে শ্রেয়া, এই চ্যাপ্টারটা ওখানে হয়ে গেছে। আরে আমি ভুলে গেছি, আমার ওই বাষ্প ঘনত্বের আণবিক ওইটাই মনে ছিল, যে ওইটাই অঙ্কগুলো হয়ে গেছে কেন? অঙ্কগুলো সব হয়ে গেছে, অঙ্ক সহজই আছে, থিওরি না জানলে অঙ্ক কি করব? খুব ভালো, ভুলে গেছি সব, অনেক দিন আগে পড়েছি। পারি গেছ লেখো, তাই এবারে সূত্র মুখস্থ করে আসবো, আবার কি এ ভৌত বিজ্ঞান করবো।
আমি বলেছি ও পেরেছে, সজল একটুখানি পড়ে এসছে। পরের দিন 14 পর্যন্ত সবকটা অঙ্ক শেষ করবো। হ্যাঁ, সুতরাং তোমরা চেষ্টা করে আসবে, এর ভেতরে অঙ্কগুলো সব সহজই আছে। হ্যাঁ, বেশি জটিল অঙ্ক এখানে নেই। সূত্র মুখস্থ করে একটুখানি পড়বা তাহলেই হয়ে যাবে। কি তোমায় কি সাহায্য করতে হবে? হ্যাঁ, বাই মানে ইস্টু, ভাগ চিহ্ন দাও, মনে আছে? ছোটবেলায় শিখেছিলে না? 1/9 সমান সমান 1/9, তেমনি হচ্ছে 1/9, তাহলে 1/9 মানে 1/9 লিখতে পারি। এবার দেখো, ভাগ চিহ্নের মাঝখানে দাগটা কেটে দিলে ইস্টু হয়ে যায়। বুঝতে পেরেছো? সেম জিনিস। বলো শ্রেয়া। এবার হচ্ছে কি হয়েছে? হ্যাঁ, পরে যা আছে তাই করবো। অঙ্ক কিসে? বিজ্ঞানে? না না না, নেক্সট চ্যাপ্টারে যাবো। থিওরি পড়ে নিয়ে এদের অঙ্ক করবো আমি? কি বোঝাও না। এগুলো রিভিশনের সময় আমরা সব করব, আর অঙ্ক সব করব না, যেগুলো টেস্ট পেপারে উল্লেখ করা থাকবে সেই জাতীয় অঙ্কগুলোই করব। আচ্ছা, তাপের ঘটনা সমূহ কোশ্চেন আশা করি লেখানো আছে। আছে তো? 4 নাম্বার অধ্যায়। 40 বারে লাস্ট 10 বারে পাটা ব্যথা। তোর অভ্যাস আছে বলো? আচ্ছা, তাপের ঘটনা সমূহ কোশ্চেন দেওয়া একজন, কে কোশ্চেন এনেছো? কোশ্চেন দাও। তানিয়ার কাছে তো বোধহয় কোশ্চেন নেই। এই তো পেয়েছি। 4 নম্বর অধ্যায়। আচ্ছা, এখানে দেখো বলেছি কি, হ্যাঁ ঝুলগুলো ফেলবো, সবাইকে ফেলে দেবো, তুমি চিন্তা করো না, সব ফেলে দেবো। আচ্ছা, তাপের প্রসারণে তাপের ঘটনা সমূহের মধ্যে সবার প্রথমে যেটা বলেছে দেখো, কঠিন পদার্থের প্রসারণ, একে বলে তাপীয় প্রসারণ। পেজ নাম্বার 28। কি নেবো? পড়েছিল ওখানে ফেলে রাখো, যারটা সে নিয়ে নেবে। হ্যাঁ, আচ্ছা শোনো, বিষয়টা হচ্ছে যে নিতে হবে না, থাক। দুজনের রুল, কেউ যে মালিক না, আমি মালিক। আচ্ছা, তাপীয় প্রসারণ মানে হচ্ছে, মনে করো যে ওই দেখবা যে শীতকালে না, আগেকার দিনে সব থেকে যেটা বেশি হতো, আচার বানাতো মানুষে। আচার বানাতো হচ্ছে কাঁচের শিশি হতো আর টিনের ঢাকনা হতো। শীতকালে ঢাকনা এটা যেত, খুলতো না, তখন ওটা কি করতো, ওই ঢাকনাটা গ্যাসে একটু গরম করে নিত। গরম করলে কি হতো, ঢাকনার ক্ষেত্রফল বেড়ে যেত, বেড়ে গেলে কি হলো, ঢাকনাটা একটু বড় হয়ে যেত, দিয়ে ওরা সহজে খুলতে পারতো। এখন ওই স্টিলের ঢাকনা বলা ও খুব একটা ইউজ হয় না, খুব কম ইউজ হয়। তাহলে এই ঘটনাটা কি হলো, তাপ দিলে কঠিন পদার্থের আয়তন বাড়ে না, আয়তন বাড়ে না, দৈর্ঘ্য বৃদ্ধি পায়। দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল কি হয়, বৃদ্ধি পায়, তাই না শ্রেয়া? তুমি এখন অন্য অধ্যায় পড়ছো। আচ্ছা দেখো, হ্যাঁ হ্যাঁ ঠিক, 10 লাইনের মাঝখানে ভাগা ভাগা দেওয়া থাকে, ঠিক বলেছো। আচ্ছা, বিষয়টা হচ্ছে যে ঘড়ি তৈরি, ঘড়ি দেখেছো তো? ঘড়ি দেখবা যে ঘড়ি শীতকালে এবং গরমকালে একই টাইম দেখায় না। হাত ঘড়ি, এই স্মার্ট ওয়াচ না, আগেকার দিনে যে হাত ঘড়ি ব্যবহার করা হতো, হ্যাঁ ওইটা। ওগুলো তো সবগুলো মোটামুটি পিতল দিয়ে তৈরি করা হতো মনে হতো, কিন্তু আসলে ওগুলো পিতল না, ওগুলো জোড়া ধাতু দিয়ে তৈরি করা হতো। কি দিয়ে? জোড়া ধাতু। জোড়া ধাতু মানে কি, ধরো এক সাইডে লোহা লাগিয়ে দিল, অন্য সাইডে তামা লাগিয়ে দিল, দেখা যায় যে তামা
নির্দিষ্ট কোনো টেম্পারেচার, মনে করো শীতকালে তামা বৃদ্ধি পায় না, শীতকালে তামা কম টেম্পারেচারে মনে করো বৃদ্ধি পায় জাস্ট ধরো, আর লোহা মনে করো যে কম টেম্পারেচারে গুটিয়ে যায়, তাহলে তামার সঙ্গে যখন আমি লোহাকে জুড়ে দেবো তখন তামা কি করবে, লোহাকে বৃদ্ধি পেতে দেবে না। আবার লোহা যেহেতু বৃদ্ধি পেতে চাইছে, তামা যেহেতু সংকুচিত হতে চাইছে, তখন কি হচ্ছে, মানে একটা সংকোচন আর একটার প্রসারণ পরস্পরকে কি করবে, প্রশমিত করে দেবে। বুঝতে পেরেছো? এই জন্য বোঝাচ্ছি, প্রথম থেকে বলি। কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক আর তাপ প্রসারণ আয়তন প্রসারণ গুণাঙ্ক। কঠিনের উষ্ণতা বাড়ালে সেটির দৈর্ঘ্য, ক্ষেত্রফল এবং আয়তনে বৃদ্ধি পায়, একে কঠিনের তাপীয় প্রসারণ বলা হয়। এই প্রসারণ তিন ধরনের হয়। একটা হচ্ছে রৈখিক প্রসারণ, একটা কি রৈখিক প্রসারণ। রৈখিক প্রসারণ মানে কি বলতো, ওই যে রেল লাইনের পাতও যেটা বললো, মনে করো যে দৈর্ঘ্য বরাবর যে বস্তুর প্রসারণ ঘটবে তাকে আমরা কি বলবো, রৈখিক প্রসারণ। মনে করো একটা পাত আছে, লোহার পাত, তাহলে লোহার পাতের টেম্পারেচার যদি আমি বাড়িয়ে দিই, ধরো কোনো পাত এতটা ছিল, যে টেম্পারেচার বাড়ালাম পাতের দৈর্ঘ্য এতটা বৃদ্ধি পেয়ে গেল, বুঝতে পারলাম। 2 নম্বর, মনে করো এটা টিনের পাত ছিল, টিনের একটা পাত হয়েছে, এখন টিনের পাতকে যেই গরম করলাম দেখা গেল কি টিনের পাত ক্ষেত্রফল একটু বৃদ্ধি পেয়ে গেল, বুঝতে পারলাম। পাউরুটি দেখেছো, পাউরুটি বোধহয় ময়দা থাকে না, যেই গরম করা হয় ফুলে যায়, তাই তো? তেমন হচ্ছে বিভিন্ন বস্তুর আয়তনও বেড়ে যায়, বিভিন্ন বস্তুর কঠিন বস্তুর গরম করলে আয়তন বেড়ে যায়, তাহলে পাউরুটি উদাহরণ হবে না, জাস্ট বোঝানোর জন্য বললাম। রুটি ধাতু, ধাতু হবে, পাউরুটি লিখবে ও। আচ্ছা, তাহলে যখন দৈর্ঘ্য বরাবর প্রসারণ ঘটবে দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্র বরাবর প্রসারণ ঘটবে ক্ষেত্র প্রসারণ, আয়তনের প্রসারণ ঘটবে আয়তন প্রসারণ। আচ্ছা, এখন দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের কথা বলতে হবে, যে কোনো কঠিন পদার্থের প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে প্রতি একক দৈর্ঘ্যে যে দৈর্ঘ্য প্রসারণ ঘটে তাকে বলা হচ্ছে কি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। মনে করো যে লোহার ক্ষেত্রে যদি ধরে নিই, লোহার ক্ষেত্রে দাঁড়াও একবার না দেখে নিলে হবে না, অংশ দৈর্ঘ্যবৃদ্ধি। আচ্ছা, লোহার ক্ষেত্রে দেখা যাচ্ছে কি 1 ডিগ্রি সেলসিয়াস যদি উষ্ণতা বৃদ্ধি করা হয়, তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি 1 সেমি দৈর্ঘ্যের যদি কোনো পাত হতো, 1 সেন্টিমিটার দৈর্ঘ্যের যদি পাত হতো, সেটার দৈর্ঘ্য প্রসারিত হচ্ছে কি 12 × 10⁻⁶ পরিমাণ, 12 × 10⁻⁶ পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি পাচ্ছে। এটাকে যদি আমরা নর্মাল সংখ্যা লিখি তাহলে দাঁড়াবে এরকম 0.4012 সেন্টিমিটার, 0.4012, মানে ওই 1 সেমি দৈর্ঘ্যের লোহার 10 লাখ ভাগের 12 ভাগ এর দৈর্ঘ্য বৃদ্ধি পাচ্ছে, মানে খুব সামান্য পরিমাণ পাচ্ছে, ঠিক আছে, খুব বেশি বৃদ্ধি পায় না। তবে এই সামান্য পরিমাণে খুব সূক্ষ্ম সূক্ষ্ম যন্ত্রের ক্ষেত্রে কিন্তু অনেকটা। যদি মনে করো ওই ট্রেন লাইনের পাত একদম জুড়ে জুড়ে রাখা হতো, তাহলে অনেক বড়, তো 1 সেন্টিমিটার যদি এতটা হয়, তাই তো, তাহলে মনে করো দিনের বেলা রোদ সারা পশ্চিমবঙ্গেই পড়ছে, সারা পশ্চিমবঙ্গে মনে করো যে ওই 10,000 কিলোমিটার হবে না, লোহার পাত 10,000 কিলোমিটার হবে না, হবে তো, হবে। তাই সেই ক্ষেত্রে দেখো যে মোটামুটি সেক্ষেত্রে মনে করো 1 মিটার দৈর্ঘ্য বৃদ্ধি পেয়ে গেল, তাহলে 1 মিটার পেয়ে গেলে কি হবে, জায়গায় জায়গায় পাত কি হবে, উঠে যাবে, জায়গায় জায়গায় পাত উঁচুতে উঠে যাবে, ট্রেনও তখন উঠে যাবে, আর ট্রেন উল্টে গেলে অনেকজনই উঠে যাবে। এই জন্য হচ্ছে ট্রেন লাইনে ফাঁকা দেওয়া হয়। আমাদের এখানকার ট্রেন এমনি পাটি থেকে উঠে যায়, ট্রেন চলে তো মনে হচ্ছে রকেট চলছে, ট্রেন পাটিতে চলতে চাইছে না। 2 দিন আগে কি একটা সেই হলো বিশাখাপত্তনম, না হ্যাঁ করমণ্ডল এক্সপ্রেসে, কি অবস্থা। আচ্ছা, তার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক যদি গাণিতিক রূপ, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একটা গাণিতিক রূপ আছে, দেখো লেখা আছে দেখো, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের গাণিতিক রূপ, গুণাঙ্কের একক সমান 1 দৈর্ঘ্যের একক গুণ উষ্ণতার একক, 1 দৈর্ঘ্যের একক গুণ উষ্ণতার একক। এখন দেখো পরেরটা, লোহার ক্ষেত্রে 29 নম্বর পেজে দেখো বলে দেওয়া আছে, দেখো লেখা আছে লোহা একদম উপরে, লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক সমান 12 × 10⁻⁻6 পার ডিগ্রি সেলসিয়াস, মানে 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধিতে 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধিতে লোহার দৈর্ঘ্য কতটা প্রসারিত হবে, 12 × 10⁻⁶। এখানে কোশ্চেন তোমাকে এইভাবে দেবে যে লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 12 × 10⁻⁶ পার ডিগ্রি সেলসিয়াস বলতে কি বোঝো, উত্তর কি বলতে হবে, এর অর্থ হচ্ছে 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধিতে লৌহ দণ্ডের উষ্ণতা
প্রাথমিক দৈর্ঘ্যের 12 গুণ 10⁻⁻6 হবে। বুঝেছে? ওই কি বলে দিলে, বুঝতেই পারলাম না। মাথার উপর দিয়ে মাথার উপরে যাওয়ার কিছু নেই। দেখো তোমরা আগে পড়েছো না, সে 1 গ্রাম 0°C উষ্ণতার বরফ গলে জলে পরিণত হতে, মানে 1 গ্রাম 0°C উষ্ণতার জলে পরিণত হতে পরিবেশ থেকে যে পরিমাণ লিনতাপ নেয় তার মান +80 ক্যালোরি। পড়েছো ছোটবেলায়? পড়ছিলাম। হ্যাঁ পড়েছিলাম হয়তো, এবার তখন যদি না পড়ে থাকো তাহলে এখন একটু কষ্ট হবে। এটা 9 এ ছিল। এবার এইটাই প্রবলেম। হ্যাঁ? এটা 9 এ ছিল। 9 এ না, এটা 6 থেকে 7 8 9 আছে, 10 ও আছে। হ্যাঁ, তাও তোমরা পড়বো না। না পরেরটা ছিল, আমারও দোষ। হ্যাঁ তোমারই দোষ। আচ্ছা এবার চলেছি পদার্থ। কতগুলো পদার্থের দৈর্ঘ্য 40। প্রসারণ গুণাঙ্কের মান মুখস্থ করতে হবে। দেখো ছকের মধ্যে দেওয়া আছে, হিরে, ইনভার, ইস্পাত, লোহা, তামা, পিতল। সুন্দর করে মুখস্থ করে রাখবা। দাগিয়ে দেবো কেন, বইতে সব দেওয়া আছে। আচ্ছা এবার দেখবো যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ককে প্রকাশ করা হয় কি দিয়ে? আলফা চিহ্ন দিয়ে। হ্যাঁ ঠিকই বলেছো। এর একক কি? এর একক হচ্ছে ডিগ্রি, না 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 না, একে আলফা বলে? হ্যাঁ আচ্ছা, ডিগ্রি সেলসিয়াস ইনভার্স, ডিগ্রি সেলসিয়াস -1। এখন দেখুন দেখো ওই সেলসিয়াস বাদে আরো স্কেল আছে, ফারেনহাইটও আছে। তো সেক্ষেত্রে কি বলবো? ডিগ্রি ফারেনহাইট ইনভার্স। আরো আছে কেলভিন ইনভার্স, ঠিক আছে, ইত্যাদি হবে। ইনভার্স মানে টু দি পাওয়ার -1, টু দি পাওয়ার, সেটাকে কি বলা হয়? ইনভার্স। দাদা আলফা একে বলে? হ্যাঁ এটাকে আলফা বলে। এর মতো একটা জিনিস আছে ওটা আলফা। হ্যাঁ এ থেকে আলফাটা এসছে। আচ্ছা এবার চলে যাই ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। হ্যাঁ ওটাই আলফা। ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক একদম সেম জিনিস। দেখো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কি বললাম? কোন বস্তুর বা কোন কঠিন পদার্থের 1°C উষ্ণতা বৃদ্ধিতে যে পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি পাচ্ছে তাকে বলছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। সেম জিনিস, দৈর্ঘ্য প্রসারণের জায়গায় ক্ষেত্রফল প্রসারিত হলে তাকে বলবো ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক। যেমন দেখো এখানে ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ককে সংকেত দিয়ে প্রকাশ করা হচ্ছে, সেটা হচ্ছে বিটা। কি বলা হচ্ছে? বিটা। এর একক কিন্তু সেম হবে, ডিগ্রি সেলসিয়াস টু দি পাওয়ার -1 বা ফারেনহাইট, ডিগ্রি ফারেনহাইট -1 বা কেলভিন টু দি পাওয়ার -1 হয়ে গেল। আচ্ছা এরপরে চলে আসবো হচ্ছে আয়তন প্রসারণ গুণাঙ্ক। পুরো সেম জিনিস। কোন কঠিন পদার্থের, আচ্ছা প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে কোন কঠিন পদার্থের আয়তন যতটা বৃদ্ধি পায় তাকে কি বলবো? আয়তন প্রসারণ গুণাঙ্ক। সেটাকে আমরা আলফা বিটা হয়ে গেল। তাহলে এখন গামা দিয়ে প্রকাশ করো। গামাটা দেখতে অনেকটা এরকম হয়, হয়েছে। আর একক পুরো সেম হবে, একক হচ্ছে সেম, ডিগ্রি সেলসিয়াস ইনভার্স, ডিগ্রি ফারেনহাইট ইনভার্স, কেলভিন ইনভার্স, ঠিক আছে। কেলভিনে ডিগ্রি হয় না? কেলভিনে ডিগ্রি হয় না, হয়ে গেছে। তরলের প্রসার, ইমা তুমি, ও তোমার খিদে পেয়ে গেছে না? ও হ্যাঁ, আমি একটা কচুরির দোকান দেবো, আজ পড়াশোনা করিয়ে কিছু হচ্ছে না, কচুরি কেউ। তরলের প্রসারণ, হ্যাঁ হ্যাঁ, লসে চলবে না। লাভই পাবে। তরলের প্রসারণে চলে আসি। আচ্ছা তরল পদার্থেও যদি তাপমাত্রা বাড়ানো যায় প্রসারিত হয়। তরল পদার্থ তাপমাত্রা বাড়ালেও প্রসারিত হয়, কিন্তু ব্যতিক্রম আছে একটা, সেটা হচ্ছে জল। জল হচ্ছে 0°C উষ্ণতা থেকে 4°C উষ্ণতা পর্যন্ত যদি টেম্পারেচার আমি আস্তে আস্তে বাড়াতে থাকি, দেখবো যে জলের আয়তন ক্রমশ কমছে। মনে করো 0°C জল একদম কানায় কানায় গ্লাসে ভরেছিল, হচ্ছে 4°C যে নিয়ে যাবো দেখবো কি জল গ্লাসের থেকে একটুখানি কমে গেছে। ওই বাষ্প হয়ে উঠে যাচ্ছে। না, এর মানে হচ্ছে যে জল এর আয়তন কমে গেছে, মানে এর ঘনত্ব বেড়ে গেছে, ঘনত্ব বেড়ে গেছে। এটাকে কি বলা হয়? কি বলা হয় এটাকে? 4°C উষ্ণতা কি জানো বলো? ওদা এই অধ্যায়টা একদম দিও না। এটা দুদিন করো। পাহাড়ের দেশে সেই এটা সেই পুকুরের দেশে কি ব্যতিক্রম। ব্যতিক্রান্ত প্রসারণ। এটাকে কি বলা হয়? জলের ক্ষেত্রে ব্যতিক্রান্ত প্রসারণ। মানে হচ্ছে সাধারণত উষ্ণতা প্রয়োগ করলে যে কোনো তরল পদার্থের আয়তন বৃদ্ধি পায়, কিন্তু জলের ক্ষেত্রে 0 থেকে 4°C পর্যন্ত আয়তন হ্রাস পায়। এটাকে কি বলেছে? জলের ক্ষেত্রে ব্যতিক্রান্ত প্রসারণ। আর কোনটাতে বৃদ্ধি পায়? সবগুলোতেই বৃদ্ধি পায়। কি একটা উদাহরণ? তেল, ও তেল। সব থেকে ভালো হচ্ছে ওই পাম তেল, দেখেছো যেগুলো চপ ভাজে, ওটাই সব থেকে ভালো ভাজে। না না, পাম তেল দিয়ে ভাজে। ডালটা দিয়ে হচ্ছে ওই অন্য কিছু ভাজার ব্যাপার আছে। যাই হোক, মদ আর বিয়ার। কি?
হ্যাঁ ও তো ওগুলো অ্যালকোহল, ওগুলো হ্যাঁ ওগুলো 7% বা হাইয়েস্ট বোধ হয় 10% অ্যালকোহল থাকে ওতে। এমনি ওটা তো আয়তন সুসার না। হ্যাঁ এক্সপেরিমেন্ট দেখেছো, এক্সপেরিমেন্ট করে ওই দিয়ে। হ্যাঁ ভালো। এখন এটা সদ্য খবর পেলাম, ভালো খবর। হ্যাঁ থাক বলতে হবে না, গোপন সূত্র থেকে নাকি? গোপন এটা গোপনীয় বিষয় না, সবাই জানা তো সবার দরকার। ওর দরকার আছে? এটা ব্যবসায়ী বিষয়। ও তাহলে বলবো, বলতে হবে না থাক। আচ্ছা তরলের আপাত প্রসারণ কাকে বলছে? আয়তন পেয়ে আমি বুঝলাম না। পরে বলছি, বলো না। বলছি তো। তরলের আপাত প্রসারণ কোন তরলকে যে পাত্রে নিয়ে উত্তপ্ত করা হয় সেই পাত্রের প্রসারণকে অগ্রাহ্য করে তরলের যে প্রসারণ হয় তাকে হচ্ছে তরলের আপাত প্রসারণ বলে। ভালো করে বুঝতে হবে। দেখো তরলের বৈশিষ্ট্য, তরল তো আকার আয়তন নেই, আকার আকৃতি নেই, ওকে কোনো পাত্রে রাখতে হবে। মনে করো আমি স্টিলের একটা বাটি নিয়েছি, স্টিলের বাটির মধ্যে আমি জল নিয়েছি, হয়েছে? এখন জলটাকে আমি মোমের শিখায় গরম করছি। ভালো করে বোঝো, বাটি গরম হচ্ছে কি হচ্ছে না? এবার বাটি তো ধাতু দিয়ে তৈরি, কঠিন পদার্থ। আর আমরা জানি কি কোনো কঠিন পদার্থকে গরম করলে তার আয়তন এবং ক্ষেত্রফল বৃদ্ধি পায়, তাহলে বাটির ক্ষেত্রে ক্ষেত্রফল বৃদ্ধি পাবে। তাহলে বাটির ক্ষেত্রফলেই যদি একটুখানি বেড়ে যায় তাহলে সেক্ষেত্রে তার সাপেক্ষে জলের ক্ষেত্রফল কমে গেল না? একইভাবে মনে করো বাটির ক্ষেত্রফল বাড়লো, পরবর্তীতে আবার জলের আয়তন বাড়লো, তাহলে বাটির ক্ষেত্রফল যেহেতু বৃদ্ধি হলো তার সাপেক্ষে জলের আয়তন হিসাব মতো একটু কম হলো না? তাই তো, এটাকে বলেছে কি আপাত প্রসারণ। বলছে কি কোনো, হ্যাঁ খুবই সামান্য পরিমাণ হয়, ঠিক আছে? ব্যাপারটা হচ্ছে বিজ্ঞান পড়ার মজা হচ্ছে মলিকিউলার লেভেলে, মানে যেটা খালি চোখে দেখা যায় না, এক্সপেরিমেন্টের পুরোটাই। যেমন ওগুলো যে ওয়াইফাই টেকনোলজি ভাবো, যখন আবিষ্কার হয়েছিল এই ছোট্ট একটা ঘরের মধ্যে আবিষ্কার হয়েছিল, এই কোণা থেকে ওই কোণা, এখন মনে করো এইখান থেকে পৃথিবীর যে কোনো জায়গায় চলছে। এটা হচ্ছে বিজ্ঞানের মলিকিউলার লেভেলের মজা। যাই হোক, কোনো তরলকে যে পাত্রে নিয়ে উত্তপ্ত করা হয়, উত্তপ্ত করলে সেই পাত্রের প্রসারণকে অগ্রাহ্য করে তরলের যে প্রসারণ পাওয়া যায় তাকে বলেছে কি তরলের আপাত প্রসারণ। হয়ে গেছে? এরপরে বলছে কি তরলের প্রকৃত প্রসারণ কি? কোন তরলকে যে পাত্রে নিয়ে উত্তপ্ত করা হয় সেই পাত্রের প্রসারণকে তরলের আপাত প্রসারণের সাথে যুক্ত করে তরলের যে প্রসারণ পাওয়া যাবে তাকে কি বলা হচ্ছে তরলের প্রকৃত প্রসারণ। এতে ওইটার যোগ করে একবারে যোগ করে দেবো, ইয়েস। আচ্ছা এবার চলে যাচ্ছি তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক। সেম জিনিস, 1 ডিগ্রি সেলসিয়াসের ক্ষেত্রে করলে মানে একক উষ্ণতা বৃদ্ধির ক্ষেত্রে করলে সেটা হয়ে যাবে কি গুণাঙ্ক। ওটা রাখো। না ও পড়া। আচ্ছা কোন তরল পদার্থের প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে প্রতি একক আয়তনে যে আপাত প্রসারণ হয়, ভালো করে বুঝবা। দেখো আপাত প্রসারণ কাকে বলে যেটা পড়েছিলাম সেম জিনিস হবে, শুধু উষ্ণতা বৃদ্ধিটা আমরা কি বলবো প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে, প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে। সেম তরলের প্রকৃত প্রসারণও সেম একই কথা বলবো, প্রকৃত প্রসারণ কাকে বলে এটাই বলবো, শুধু কি বলবো প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে। এবার একক গুলোতে চলে আসি। আচ্ছা এদেরকে, আচ্ছা এদের একক হচ্ছে ওই একই রকম ডিগ্রি সেলসিয়াস ইনভার্স একই। কোন তরলের প্রকৃত প্রসারণের গুণাঙ্ক হচ্ছে তরলের একান্ত নিজস্ব ধর্ম। আচ্ছা ভালো করে শুনবা, কোন তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক হচ্ছে তরলটির একান্ত নিজস্ব ধর্ম। কেন বলতো? জলের ক্ষেত্রে এর মান আলাদা হবে, তেলের ক্ষেত্রে এর মান আলাদা হবে, পেট্রোলের ক্ষেত্রে আলাদা হবে, কেরোসিনের ক্ষেত্রে আলাদা হবে, তাই তো? এক্সিলেন্ট। এবার চলে যে গ্যাসের প্রসারণ। আচ্ছা গ্যাসের প্রসারণের ব্যাপারটা হচ্ছে কি বলতো, গ্যাসের দেখবা যে ওই গ্যাসের প্রসারণটা কি বলতো এই গরমকালে বৃষ্টির মতো ইজি। যেমন দেখো খুব ইজি, দেখবে যে আমরা যদি আমাদের এই প্রিয় ভারতবর্ষের নিচের ভূভাগটা আঁকি, অনেকটা এরকম হয় নিচের ভূভাগটা। আচ্ছা এদিকে ভারত সমুদ্র, তাই না? আর এদিকে আমাদের বাংলার সাগর মানে বঙ্গোপসাগর হয়ে গেল। গরম ভালো শুনে না, গরমকালে কি হয়, গরমকালে এই অংশ মাটি খুব গরম হয়ে যায়, মাটি সূর্যের তাপ টেনে রাখে দিয়ে গরম হয়ে যায়। তাহলে এখানকার গরম বায়ু আমরা কি জানি গরম বায়ু হালকা হয়, গরম বায়ু হালকা হয়। আর এই সমুদ্রের বিশেষত্ব কি, সমুদ্রের জলের টেম্পারেচার অল টাইম মোটামুটি সেম থাকে, বছরের যে কোনো সময় সমুদ্রের জলের উষ্ণতা সবসময় একই থাকে। তাহলে দেখা যায় কি যখন গরমকাল ভূভাগ খুব গরম, ভূভাগের বায়ু গরম, গরম বায়ু উপরে হালকা হয় বলে উপরে উঠে যায়, গরম বায়ু হালকা হয় বলে উপরে উঠে যায়। আর সেই সময় এইটার তুলনায় সমুদ্রের বায়ু কি হয় ঠান্ডা হয়, ভারী হয়, তাই এখানে ঢুকে পড়ে। এই জন্য দেখবো কিছুদিন পরে
ঝড় হচ্ছে, ঠিক এই জায়গাটা করে সাইক্লোন এরকম করে ঘুরছে, দেখাবে কোথায় দেখাবে? খবরের চ্যানেলে বলবে এই পশ্চিমবঙ্গের মধ্যে ঢুকে বললো আমফান জামফান কালোফান, এইখান থেকে ঢুকতে গিয়ে বাংলাদেশে ঢুকে বললো, এসব বলবে। বুঝতে পারলাম সব কি কারণে? ভুয়া গরম আর ঠান্ডার কারণে। এই যে কর্ণাটকের এই অঞ্চলটায় খুব ঝামেলা হবে, এই দিকে জল উঠে পড়েছে, দীঘা ঘরের মধ্যে মাছ ঢুকে পড়ছে। দীঘা ওই সাইক্লোনের ওখানে যেখানে সাইক্লোন করেছে ওই যাই হোক, তাহলে প্রশ্ন হচ্ছে এরাম কেন হলো? ব্যাপারটা হচ্ছে বাতাস, মানে বাতাস কি দিয়ে তৈরি? গ্যাস দিয়ে তৈরি। যখন গ্যাসের উষ্ণতা বাড়ানো হয়, দেখো গ্যাসের অণুগুলো অল টাইম দৌড়ে বেড়াচ্ছে, উষ্ণতা বাড়ালে সেই পেছনে কুকুর তাড়া করার মতো আরো জোরে দৌড়ায়। উষ্ণতা বাড়ালে গ্যাসের অণুগুলো কি আরো দূরে দূরে সরে যায়, ফলে হয়ে যায় কি তাদের আয়তন বৃদ্ধি পায় না হ্রাস পায়? ও ফ্যানটা এটা চলছে। কার চুল? চুল ভিজেছে ওরা সকাল সকাল? আমি বলো রোদে করতে হবে দাদা ছাড়ে দেখ আর বলছি শুনকি পড়লে যাবে এ তো সব শুরু হলো জীবনযাপন, এখন চলবে 15 বছর। ফ্যানটা খুলে বিক্রি করে দিই, দেখুলা দিয়ে না না দিয়ে ওয়েট করি যে ফ্যানের দাম কবে কমবে, তখন ফ্যান কিনবো। দাদা ও দাদা আচ্ছা। মানে ক্যান্টিনে সব শীতকালে ফ্যান ঠিক। ক্যান্টিনে যাও আচ্ছা শোনো গ্যাসের প্রসারণ কি বলছে দেখো। ওদের এসি জানো না এই শোনো গ্যাসের প্রসারণ কি বুঝতে পারলাম? দেখবে যে গরমকালে সব থেকে বেশি যে আওয়াজটা শোনা যায় সেটা হচ্ছে কি বলতো? লরির টায়ার ফাটে, দ্রুম করে ফাটে। দেখবে যে রাস্তা দিয়ে যায় দুম করে ফাটে না? ফাটে। আর স্কুলে যেখানে সাইকেল গ্যারেজ থাকে সাইকেলের টায়ার ফাটে। ব্যাপারটা হচ্ছে কেন ফাটে জানো? যদি পরিবেশের তাপমাত্রা বেড়ে যায়, তাহলে লরির টায়ারের মধ্যে যে গ্যাস আছে, বায়ু আছে, তো তার তাপমাত্রা বেড়ে যাচ্ছে, ফলে গ্যাসের অণুগুলো কি আরো ছোটাছুটি বাড়িয়ে দেয়, ফলে কি গ্যাসের অণুগুলোর মধ্যে দূরত্ব বেড়ে যায়, ফলে গ্যাসের আয়তন কি হয়ে যায়? বৃদ্ধি পায়। এবার হ্যাঁ 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 টায়ারের যে টিউ থাকে সেটা সামলাতে পারে না, ফলে বাস্ট করে। আচ্ছা আচ্ছা এবার চলেছে কি গ্যাসের আয়তন গুণাঙ্ক পুরো সেম। এই শোনো গ্যাসের আয়তন গুণাঙ্ক সেই একই হবে, সেম। আয়তন গুণাঙ্ক বললে কি বলতে হবে? 1 ডিগ্রি সেলসিয়াস বলতে হবে কি চাপ স্থির রেখে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের উষ্ণতা 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলে প্রতি একক আয়তনের যে আয়তন প্রসারণ হয় তাকে বলছে কি গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক। আয়তন প্রসারণ মানে একক উষ্ণতা, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা আর একটুখানি পড়িয়ে দিই। তাপের পরিবহনটা সব থেকে সহজ। স্বরূপের হলটা দেখো স্বরূপের হলটা দেখো এক সপ্তাহ পরে পড়া না দিলে হয়? আর 1 পেজই আছে, এখানে বেশি কিছু নেই, তোমরা কেন মানছো না? হ্যাঁ এই আচ্ছা স্বরূপ বলবে পরিবহন কথার অর্থ কি? পরিবহন এক জায়গা থেকে নিয়ে যাওয়া হ্যাঁ বলো। এক জায়গা থেকে আচ্ছা বাড়িতে রান্না বান্না আজ পর্যন্ত কে মানে পিকনিকেও রান্না বান্না আজ পর্যন্ত কে করেছো? এই দুজনা? তুমি তুমি করেছো? তুমিও করোনি? আমি বলি আচ্ছা আচ্ছা আমিও করেছি, বলছি মনে করো এটা জাস্ট একটা খুন্তি। তাহলে খুন্তি তো হয় কি ম্যাক্সিমাম যারা নতুন নতুন রান্না করে হয় কি খুন্তি মনে করো ডাল হচ্ছে, ডাল গরম হচ্ছে, আর এই বেটা ঘুমাচ্ছে। গোটাও গোটাও। হ্যাঁ আচ্ছা তা এটা যদি খুন্তি হয় তাহলে নতুন রাঁধুনিরা কি করে? খুন্তি কড়াইয়ের মধ্যেই থুই দেয়, হয়েছে, দিয়ে অন্য কাজ করবো করে ডাল তো ফুটে এবার তারপরে নেড়ে দেবো খুলু। তো হয় খুন্তির হ্যান্ডেল গরম হয়েছে, তাহলে তরল ফুটছে এইখানে, এই খুন্তির হ্যান্ডেলে তো আর ডাল লাগছে না, তাহলে হ্যান্ডেলে এইখান থেকে এখানে তাপ এলো কি করে? পরিবহন পদ্ধতিতে। তাহলে তাপ পরিবহন পদ্ধতির ক্ষমতাকে এই ভালো করে শুনবা, এই পদ্ধতির নাম কি? তাপ পরিবহন। এই যে ক্ষমতা কোন একটা ধাতু তৈরি, স্টিলের তৈরি এই খুন্তির এই যে ক্ষমতা তাপ পরিবহন করছে, এটাকে কি বলা হচ্ছে? তাপ পরিবাহিতা। ক্ষমতাকে কি বলা হচ্ছে? তাপ পরিবাহিতা। এখন দেখবে যে এই কারণে চায়ের যে কেটলি দেখবা দোকানদার কি করে উপরে ন্যাকড়া জড়িয়ে রাখে বা কাঠের হ্যান্ডেল থাকে, তার মানে কি কাঠ অথবা ন্যাকড়া কি হয়? তাপের কুপরিবাহী। তার মানে কি? এইটা পড়েছি দেখো এগুলো তো বকতে কে বলেছে? মনে আছে বেশি বকে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে তাপের কুপরিবাহী কারা? যারা তাপ পরিবহন করতে পারে না। আর তাপের সুপরিবাহী কারা? যারা তাপ পরিবহন করতে পারে। পৃথিবীর সব থেকে বেশি তাপ পরিবহনের সক্ষম অধাতু হচ্ছে হিরে। সব থেকে বেশি কি? হিরে। আচ্ছা আচ্ছা এখানে বলেছে কি সব থেকে বেশি কি কি
এখানে ধাতু বলেছে, হিরে তো অধাতু, আমি অধাতুর কথা বলবো। ঠিক আছে। আচ্ছা এখানে বলছে যে সমস্ত ধাতুই তাপের সুপরিবাহী, তবে সব ধাতুর মধ্যে রূপোর তাপ পরিবাহিতা সবচেয়ে বেশি। এই জন্য রূপো সব থেকে বেশি ব্যবহার করা হয় ইলেকট্রনিক সার্কিটে, মানে মোবাইলের মধ্যে সার্কিট থাকে না, মাদারবোর্ড যেটা থাকে, হ্যাঁ, তার পেছনে যেগুলোতে যদি কেউ খুলে দেখো, দেখবে যে রূপালি রূপালি কি একটা থাকে, হ্যাঁ, ওগুলো হচ্ছে তা আমাদের মেন বোর্ডটা তৈরি করা হয়। কিন্তু ওই ওয়েল্ডিং যেগুলো করা হয় সেগুলো সাধারণত গালা ইউজ করা হয়। তবে কিছু কিছু জায়গা আছে যেগুলো সব থেকে বেশি গরম, যেমন সিপিইউ। হ্যাঁ বলো, কি বলো? হিরে, হিরেটা ইউজ করা হয় কি বলতো, ওগুলো হচ্ছে 3-4 লাখের কাছাকাছি গেলে তখন। ভালো যাবে আর তুমি যে হিরে ভাবছো যে সুন্দর করে গলার নেকলেসের মধ্যে টাকাস টাকাস করে বসিয়ে দেওয়া থাকে, ওইটা না। হিলে মনে করো মেল্ট গলিয়ে বা হিলে গুঁড়ো করে কিছু একটা করে দেওয়া থাকে, ওইভাবে সোনা তো দেয়া সোনা থাকে ডিজির মধ্যে থাকে। আচ্ছা শোনো, তাহলে ধাতুর মধ্যে সব থেকে কোন ধাতুর তাপ পরিবাহিতা বেশি? হিরে অথচ তাপ পরিবহন করে। রূপো। অধাতু হচ্ছে গ্রাফাইট। গ্রাফাইটের এখানে কি বলেছে, রূপোর তাপ পরিবাহিতা সবচেয়ে বেশি, গ্রাফাইট অধাতু হলো সুপরিবাহী। আবার কাগজ, কাঠ, করে নাকি? অধাতু তাপ পরিবহন করতে পারে তো। উত্তর হচ্ছে হিরে। গ্রাফাইট বলে যে আচ্ছা এরপরে চলে আসি যে, গ্রাফাইট বলে যে আচ্ছা এবার একটা কথা বলো তো, ধরো কড়াইয়ের মধ্যে আমি খুন্তিটা রাখিনি, খুন্তিটা সাইডে থুয়েছি, তাহলে ঠান্ডা থাকবে না? তার মানে কি, যদি মাধ্যম না থাকে তাহলে তাপ পরিবাহিত হতে পারবে না। তাহলে শূন্য মাধ্যমে তাপ পরিবাহিতা কত? শূন্য। এখন তুই বলি উমা সূর্য ওই কয়েক হাজার কিলোমিটার দূরে চলছে পৃথিবীতে, আমাদের ছাকা লাগছে গরমকালে কি করে? ওটা হচ্ছে বিকিরণ পদ্ধতি, পরিবহন পদ্ধতি না। হ্যাঁ আমাদের মানে সূর্য তো আমাদের এত দূরে, Yes. তাও এত হচ্ছে আমাদের গরম হয়ে থাকে, কিন্তু ওই যে মানে বাইরে সৌরমণ্ডলে এত তাহলে গরম হয় না, অনেক ঠান্ডা। সৌরমণ্ডল ঠান্ডা নয়, কে বললো? ঠান্ডা কে বলেছে? তো জানো না সৌর ওর বাবার বাইরে করে আগে চালি না, সৌরমণ্ডল ঠান্ডা না, পৃথিবীর বাইরে প্রচন্ড গরম। আরো গরম। ইমা, তোমরা ওই বায়ুমণ্ডলের স্তর পড়োনি? কার্টুনে দেখতে বায়ুমণ্ডলের স্তর একমাত্র নিয়ন্ত্রিত কোন অঞ্চলটা, একদম নিচের স্তরটা, যেটার নাম কি? বেশি আর উপরে আসবে। আর যত উপরে যাচ্ছে একদম উপরে, সে মেসোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, ওগুলোতে গিয়ে মনে হয় তো সে ছ্যাঁকা লাগছে। ওইটা না ও তো কার্টুনে দেখেছে চাঁদ ঠান্ডা ওই জন্য বলছে না তুই পড়া। কঠোরের চাঁদ ঠান্ডা দেখেছো? ছি ছি ছি। আচ্ছা চাঁদ অবশ্য ঠান্ডাই, কারণ চাঁদের যেহেতু বায়ুমণ্ডল নেই, সুতরাং উষ্ণতা ধরে রাখতে পারে না, তাই চাঁদ ঠান্ডা। কি করছে বই আচ্ছা বরফ, আচ্ছা তাপ পরিবাহিতার একটা বাস্তব উদাহরণ হচ্ছে কি, আগেকার দিনে দেখা যেত, আজকের দিনেও দেখা যায়। তা আগেকার দিনে হচ্ছে বরফ আমাদের এখানে সাধারণত কলকাতাতে তৈরি হতো, তার আগে ইংল্যান্ডে বরফ বরফ হয়েছে তৈরি হতো। কোথায় বলো তো, কোথায়? কলকাতায়। কলকাতায়, এবং তার আগে হতো ইংল্যান্ডে। তো ইংরেজরা যখন আসে, ইংরেজরা আইসক্রিম খেত, আমরা খেতাম কি পায়েস, ইংরেজরা আইসক্রিম, কেক, এই জাতীয় জিনিসপত্রগুলো খেত। এগুলো আমাদের জিনিসপত্র না, এগুলো ইংরেজদের থেকে এসেছে। তাহলে ইংরেজদের এই আইসক্রিম, আইস, তা বরফ লাগবে, এখানে তো বরফ তৈরি হয় না, তো ইংরেজরা কি করতো, ইংল্যান্ড থেকে জাহাজে করে বরফ নিয়ে আসতো। এখন গলে যাবে তো। বিষয়টা হচ্ছে যে না, বরফ গলবে তখনই যখন সে পরিবেশ থেকে তাপ গ্রহণ করতে পারবে। হ্যাঁ, লবণ দিয়ে আইসক্রিমের মধ্যে মেশানো যাবে, লবণ দেবে। মনে করো ওরা কি করতে বলতো, প্রথমত একটা কাঠের বাস্ক বানাতো, কাঠ তাপের কুপরিবাহী, বাস্কের নিচে সবার প্রথমে কাঠের গুঁড়োর একটা লেয়ার দিত, তারপরে হচ্ছে আমাদের পাটের চটের বস্তা দিত, হয়ে গেছে। এবং যে বরফের বড় একটা চাঙড় হতো। এবার তোমাদের দেখবে যে বরফের দুটো, বাড়িতে ফ্রিজ আছে যাদের বাড়িতে, বরফ নেবার দিয়ে চেপে ধরবা, দেখবে যে দুটো বরফ পেটে যাবে। ওরা কি করতো, ছোট ছোট করে চাঙড় চাঙড় রেখে 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 বরফের বড় একটা চাঙড় বানাতো। তারপরে এই দুই সাইডে এই পুরো বরফটাকে সবার প্রথমে হচ্ছে ওই চটের যে বস্তা মোটা করে মোড়ানো হতো, হয়েছে। তারপরে এই সাইডে সাইডে সব কাঠের গুঁড়ো ভরে দেওয়া হতো। ছোট বরফ দিয়ে করলে হবে। হ্যাঁ, যে কোনো বরফ দিয়ে করলেই হবে, হয়েছে। তার উপরে আবার এখানে চটের বস্তা, কাঠের গুঁড়ো, চটের বস্তা, কাঠের গুঁড়ো দিয়ে পুরো প্যাক করা হতো, পুরো বাষ্পবন্দি করা হতো, হয়েছে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, তাহলে বরফ কি গলতো না? গলতো। দেখা গেলো যদি পুরো খোলা খোলা আনতো, তাহলে হয়তো এটা মনে করে 100 কেজির একটা বরফ, যদি 100 কেজি না, কয়েকশো টন হিসেবে আসতো, 100 কেজির একটা বরফ। তাহলে এই বরফটা যদি খোলা নিয়ে চলে আসতো, তাহলে মনে করো আসতো, মনে করো হয়তো 2 কেজি আসতো, 80% গলেই যেত। কিন্তু এইভাবে ঢেকে ঢুকে আনাতে দেখা যাচ্ছে কি 80% বরফ আনা যাচ্ছে, মানে কি 80 কেজি বরফ আনা যাচ্ছে, 20% গলছে, বুঝতে পারলাম। তারপরে এই দেশে এসে সেটা বিক্রি হতো, এবং আমাদের এখানকার রাজা মহারাজারা বাড়িতে বসে বসে আইসক্রিম খেত। হ্যাঁ তারপরে
যারা পছন্দ করতো না তারা খেত না। ও আইসক্রিমের কথা শুনে বেশি খেতে পেয়ে এখন। সাড়ে আটটা তো বেজে গেছে। কেন যাবো বাড়ি? আচ্ছা বলো কোন কোন আসতে হবে? আচ্ছা, এই চ্যাপ্টারের কোশ্চেন পুরোটা দেওয়া আছে কিনা বলো? দিয়ে আছে। আছে আছে। হ্যাঁ আচ্ছা, আর একটুখানি আছে, আর 1 পেজই আছে তো, আর 5 মিনিট লাগবে। কত দিচ্ছ? আর 5 মিনিট। মানুষ মরে যাবে তো। মানুষ মরে যাক। কটা বাজে? 10। হ্যাঁ ছুটি ব্যাগ যাবে। কি পড়া পড়া তাড়াতাড়ি পড়া। আর কত না শুনে দাও, ভালো লাগছে না আসবে আমি দিতে পেরেছি। তাহলে দেখতে পরের মধ্যে কি আছে আর বাদ দাও। হ্যাঁ দু একটা জায়গায় জায়গায় আছে, দু একটা পড়ে দিয়েছিল। কিছু নেই। তো বলো। আজকে তো অবস্থা ওই তো সব দেখা ওগুলো পড়ে আসবো। দাও দিতে পেরেছি, কালকে ভাত খাই। পরিবারের টাকা কাট। কালকে দেখছি মালিক ডাকছে ওকে। এই মালি বলে কিচ্ছু পাইনি, কি সুন্দর এই হয়েছে। যে সুন্দর হয়েছে। আমাকে নন্দিনী কর্মচারী বলে। থাকলে হয়। কর্মচারী বাঁচিয়ে যদি ওখানে ইয়াটা থেকে কর্মচারী থাকতো সব পারতো। আচ্ছা কে চলে? ইয়া বলে কিছু পাইনি। আচ্ছা ঠিক আছে, বিষয়টা হচ্ছে যে ভালো করে শুনবা। এই 5 কেজি বড় 2 কেজি হয়ে গেছে। তা আচ্ছা, এখানে হচ্ছে, এখানে বলছে কি স্থিতাবস্থা। দেখো মনে করো এই একটা একটা ধাতু আছে, বুঝেছে? ধাতুর এই সাইডে তুমি মোমবাতি দিয়ে গরম করছো, তাহলে আমি মনে করো এখন 1 সেকেন্ড গরম করেছি, তাহলে 1 সেকেন্ডে কি পুরো ধাতুটা গরম হয়ে যাবে? হবে না। তাহলে বিষয়টা হচ্ছে কি, আমি যদি এটাকে অনেকগুলো স্তরে ভাগ করি, এটাকে অনেকগুলো স্তরে ভাগ করি, তাহলে দেখা যাবে কি প্রথম 1 সেকেন্ডে মনে করি এই স্তরটা গরম হয়েছে, পরের স্তরগুলো কিন্তু আর গরম হয়নি। আস্তে আস্তে আসবো আসবো। এবার কি হবে বলতো, যখন আমি এটাকে গরম করতেই থাকবো সময়ের সাপেক্ষে তাপমাত্রা এই স্তর থেকে পাশের স্তরে যাবে, তারপরে তার পাশে এই করে এখানে পৌঁছাবে। বুঝতে পারলাম? তাহলে এখন এখানে বইতে এটাই বলেছে যে কোনো দণ্ডের মধ্যে দিয়ে তাপের পরিবহন হলে দণ্ডের বিভিন্ন স্তরে যদি তাপের পরিবহন ও শোষণ একই সঙ্গে চলতে থাকে, তাহলে ওই দণ্ডের এই তাপীয় অবস্থাকে বলবে কি স্থিতপূর্ব অবস্থা, পরিবহনের স্থিতপূর্ব অবস্থা। মানে যতক্ষণ ঘটনাটা চলছে যে একটা থেকে অন্যটায় তাপ পরিবাহিত হচ্ছে, এটাকে কি বলা হচ্ছে কি তাপের স্থিতপূর্ব অবস্থা। এবং কিন্তু একটা সময় যখন আসবে দেখো যে পুরো বস্তুটা, একটা সময় আসবে কি পুরো বস্তুটা একদম সমান তাপমাত্রা বিশিষ্ট একটা বস্তুতে রূপান্তরিত হবে। এই ঘটনাকে বলা হচ্ছে কি তাপ পরিবহনের স্থিতাবস্থা। এই ঘটনাকে কি বলা হচ্ছে তাপ পরিবহনের স্থিতাবস্থা। আচ্ছা এর একটা, আচ্ছা এটা যখন এটা ওই নির্দিষ্ট 1 ডিগ্রি সেলসিয়াস হিসেবে নির্ণয় করা হবে অথবা এর গাণিতিক রূপ দেখবো, তখন আমরা এখানে একটা কে পাবো। এই কে কে বলা হচ্ছে কি তাপীয় পরিবাহিতাঙ্ক। কি বলা হচ্ছে কি তাপ পরিবাহিতাঙ্ক। সব থেকে বেশি তাপ পরিবাহিতাঙ্ক যার হবে সে তত দ্রুত তাপ পরিবহন করতে পারবে। সব থেকে বেশি তাপ পরিবাহিতাঙ্ক যার হবে সে সব থেকে বেশি তাপ পরিবহন করতে পারবে। কে পরিবহন করতে পারবে সব থেকে বেশি? লেখা নেই বইতে, বললাম তো। আর 2 মিনিট কে পারবে সব থেকে বেশি তাপ পরিবহন করতে? কে পারবে? হিরে। হিরে, তাই হিরের তাপ পরিবর্তন সব থেকে বেশি 2.6 যত সম্ভব। বইতে কত? ও সরি 2.13। আচ্ছা পরে চলে আসি, পেজ উল্টাও, 33 নাম্বার পেজ একদম উপরে। বলছে যে কোন পদার্থের একক বেধ ও একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যুক্ত একটি পাতের 2 বিপরীত পৃষ্ঠের উষ্ণতার পার্থক্য একক হলে স্থিতাবস্থায় পাতের এক পৃষ্ঠ থেকে অপর পৃষ্ঠে লম্বভাবে একক সময়ে যে গলা শেষ কি হলো? জল দাও। পড়ে গেলাম। আরে এমনি খুব কাশি হচ্ছে। কাঁচতে হবে তো কালকে থেকে দাও। আর পড়িও না, একটু পড়া দাঁড়িয়ে শুধু। এটা ভালো বলি না? মারো 8টা 12টা বেজে গেছে। দাঁড়িয়ে দাও। আর পাঁচটা আছে, বাচ্চাকে হ্যান্ডেল দিয়ে দিয়ে তুই খারাপ আর পড়াতে দে। আর ভালো লাগছে না আমার। দাঁড়িয়ে দাও তো শুধু। আর বিশেষ
তুই পরে চলে যা বাইরে রেখে তুই সেক্রেটারি পরে আমি দিবি পরে যাবি বাইরে যাবি চল যা আজকে দিয়ে দিবি আচ্ছা বইতে এই বসো বসো বসো। আমি লক করে দিলাম না আমি তো বাউল ছিল না না রে তোরটা তুই করে দে পর মোবাইলটা ওয়ালপেপার দে চেঞ্জ করবে মাঝে চেপে ধর চলছে এই 33 এর জানিস দাগে তুই নিয়ে যা তুই নিয়ে যা। দাঁড়া নিয়ে যাও। তুমি সুন্দর করে দাঁড়িয়ে যাচ্ছেন ও তো ছুটি বাড়ি চলে যাই না বুঝাবে ওরা না এই মা তাহলে 2-3টে জিনিস লাস্টে পেজে দাগিয়ে নাও। হ্যাঁ সবার আগে 33 পেজে উপরের দিকে দেখো লেখা আছে যে আদর্শ পরিবাহী ও আদর্শ অপরিবাহীর তাপ পরিবাহিতাঙ্ক যথাক্রমে অসীম, যদি আদর্শ বলে পৃথিবীতে কিছু পাওয়া যায় না। এটা এই যে 4.22 লেখা আছে না, তার উপরের মোটা লাইনটা হচ্ছে এটা হ্যাঁ দেখবা তো হ্যাঁ। তারপরে তারপরে দেখো নিচে লেখা আছে তাপীয় রোধ, কোনো পদার্থের মধ্যে দিয়ে যদি তাপ পরিবাহিত হয় তখন কিছু তাপ পরিবহনের কিছু রোধ দেখা যাচ্ছে, সেটাকে বলছি কি তাপীয় রোধ। কোনটা গো এখানে এখানে হ্যাঁ হ্যাঁ কত D by K লেখা আছে না? হ্যাঁ ওই যে কোনো পরিবাহী দুই প্রান্তে বিভব প্রভেদ না থাকলে তড়িৎ প্রবাহিত হয় না, বুঝছে তেমন। হ্যাঁ হ্যাঁ। তারপরে যে সাদৃশ্য, তাপের পরিবহন ও তাপ তড়িৎ পরিবহনের মধ্যে সাদৃশ্য। লাস্ট পেজ, তাপের পরিবহন আর তড়িৎ পরিবহনের মধ্যে পার্থক্য বা বৈশিষ্ট্য। এইগুলো এদিকে কি পড়াশোনা করো, একটা দাগাতে পারো না, টেনে পড়ো। আর ওই দাও বাড়ি যাও। কি হলো দাগে দাও তুমি আগে পড়া করে এসেছিলে? দাগে দিতে আসতে পড়া করে একটা লাগিয়ে দেবা পড়া করে এসে তো ভাব দাও। আচ্ছা পেন্সিল রাবার ওর মালিকটা কে আছে? মালিক আবি করেছি এটা তো আমাকে ওটা দাও। এটার মালিক তুমি কেউ কারণ কেউ না মানে তুমি কেউ না মানে হ্যাঁ কেউ না মানে তুমি বলেছ না কেউ না মানে তুমি বেশি অ্যাক্টিভ। কেউ না মানে তুমি না তুমি তো বলেছো কেউ না মানে কেউ না মানে তুমি আরে ওটা বেরোবে না আস্তে আস্তে। ওটা বেরোবে না জানো না বেরোবে কেউ না মানে তুমি আরে বাবা নাম লেখা আছে না? কই নাম লিখে ও, তার মানে নাম লিখে রাখতে হবে এবার থেকে বোর্ডে কারো নাম লিখে যাবারই রাখতে চলতে আসে বোর্ডে চলতে বোর্ডে কারো নাম লেখা নেই বোর্ডের নাম লেখ সম্বল বিশ্বাস লেখ এটা মানে আমাদের এই ভিডিওটা অফ কর চলছে